কাছের ভাই বোনেরা, আজ আমরা এসেছি বাংলা ব্যঞ্জন ধ্বনি বা বাংলা ব্যঞ্জন বর্ণের একটি সংক্ষিপ্ত পরিচয়ের ক্লাসে, যেখানে আমরা আগের ক্লাসে দেখেছি যে বাংলা স্বরধ্বনি কিভাবে উচ্চারিত হয়, বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় কিভাবে স্বরধ্বনিগুলি উচ্চারিত হয়। আমরা আরেকটি ক্লাসে দেখেছি কিভাবে বাকযন্ত্র আঁকতে হয়। ছেলে মেয়েদের বলবো যে এই ক্লাসটা দেখার আগে তোমরা যদি বাকযন্ত্রের ক্লাস এবং বাংলা স্বরধ্বনির উচ্চারণের ক্লাসটা একবার দেখে নাও, তাহলে এই ক্লাসটা আরো সহজ হয়ে যায়, অর্থাৎ ধারাবাহিকতাটা বজায় থাকে। আমাদের আজকে যে ক্লাসে এসেছি এটা মূলত ক থেকে ম পর্যন্ত যে 25টি স্পর্শ বর্ণ আছে। স্পর্শ বর্ণ মানে কি বর্ণ? না, যে বর্ণগুলো উচ্চারণ করবার সময় আমাদের বাকযন্ত্রের কোনো না কোনো অঙ্গকে স্পর্শ করে। এই বাকযন্ত্রের সম্পূর্ণ ধারণা তোমরা পেতে পারো বাকযন্ত্রের ক্লাসে। তো সেই 25টি স্পর্শ বর্ণকে নিয়ে আমরা একটি সামগ্রিক পরিচয় পেতে চাইছি, যে পরিচয় না হলে আমাদের যে কোনো ধ্বনিতাত্ত্বিক ক্লাস, অর্থাৎ ধ্বনি পরিবর্তন বা আরও অনেক ক্লাসে আমাদের অনেক অসুবিধা হতে পারে। অর্থাৎ অঙ্কের যেমন নামতাচন্দ্র, এই ক্লাসটি তেমনি বাংলা ধ্বনিতত্ত্বের একটি ক্লাস। আমি ধ্বনি বর্ণ দুটিই বলছি, তো এক্ষেত্রে অনেকের দ্বন্দ্ব লাগতে পারে, তাহলে এটা ধ্বনি না বর্ণ। সেক্ষেত্রে তোমরা আরেকটি ক্লাস দেখে নিতে পারো, ধ্বনি ও বর্ণের ক্লাস। তাহলে তোমাদের ধ্বনি বর্ণের স্বচ্ছ ধারণা হবে। আসলে একই জিনিস যখন উচ্চারিত হয় তখন ধ্বনি, আর সেটা কি যখন লেখা হয় তখন হয়ে যায় বর্ণ। তো যে ক্লাসে আমরা এসেছি এটা মূলত স্পর্শ বর্ণের পরিচিতি। তোমরা একবার, আমি একটু বোর্ডটাকে দেখাচ্ছি, তোমরা বোর্ডটাকে একটু পজ করে এই চিত্রটাকে লিখে নেওয়ার চেষ্টা করো। বোর্ডটাকে পজ করে এই চিত্রটাকে লিখে নেওয়ার চেষ্টা করো, তারপরে তোমরা ক্লাসটা শোনো সামনে খাতাটি রেখে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, আমরা ওপর দিক থেকে 5টা সারিকে নিয়েছি, এদিকেও আমাদের 5টি সারি। আমরা জানি আমাদের বাংলা ব্যাকরণে যখন আমরা বর্ণ পরিচয় পড়েছি তখন আমরা দেখেছি যে আমাদের ক থেকে চন্দ্রবিন্দু এই বর্ণগুলি যখন সাজানো ছিল তখন প্রতি বর্গে 5টা করে বর্ণ নিয়ে গড়ে উঠেছিল প্রতি বর্গ। তো আমাদের প্রত্যেকটা বর্গ 5টা করে বর্ণ নিয়েই আমরা তৈরি করেছি, যেমনভাবে আমাদের ব্যাকরণ তাত্ত্বিকরা, প্রাচীন ব্যাকরণ তাত্ত্বিকরা করে গেছেন। ক বর্গ, বর্গের প্রথম নাম দিয়ে বর্গের নাম হয়, বর্গের প্রথম বর্ণের নাম দিয়ে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, অর্থাৎ বর্গের প্রথম 5টা বর্ণ ক, চ, ট, ত, প, এই 5টি নামে বর্ণগুলি পরিচিত, বর্গগুলি পরিচিত। এবার দেখো, ক বর্গের নিচে আমরা একটা তীর চিহ্ন দিয়েছি, আর খ বর্গের সোজাসুজি নিচে আমরা একটা তীর চিহ্ন দিয়েছি। একইভাবে গ বর্গের নিচে, ঘ বর্গের নিচে একটি করে তীর চিহ্ন দিয়েছি, এবং শেষ বর্গ তার নিচে আমরা দুটো তীর চিহ্ন দিয়েছি। আর মাথায় ঢেউ দিয়েছি। ক খ এর মাথায় ছোট ঢেউ, গ ঘ ইঙ এর মাথায় বড় ঢেউ। আমরা প্রথমে বর্ণগুলিকে একবার চিনে নেব। সঠিক উচ্চারণ এবং চেনা। চেনা বলতে বর্ণ অনেকেই লেখে কিন্তু মাত্রা ঠিক দেওয়া হয় না। তো সেই মাত্রা দেখো, ক উচ্চারণ ক পূর্ণ মাত্রা, উচ্চারণ খ অর্ধমাত্রা, উচ্চারণ গ অর্ধমাত্রা, উচ্চারণ ঘ পূর্ণমাত্রা, উচ্চারণ ইং ইং ইং, মঙ্গল বানানে যেটা হয় ইং, মাত্রাহীন। উচ্চারণ চ পূর্ণমাত্রা, উচ্চারণ ছ পূর্ণমাত্রা, উচ্চারণ বর্গীয় জ, বর্গীর জ নয়, বর্গীয় জ পূর্ণমাত্রা। উচ্চারণ ঝ অর্ধমাত্রা, উচ্চারণ ইয় ইয়, ছেলে কাঁদে ইয় ইয় ইয়। উচ্চারণটা কিরকম? হ্রস্ব ই চন্দ্রবিন্দু অন্তস্থ, এটার উচ্চারণ কি? হ্রস্ব ই অনুস্বার অন্তস্থ, ইং ইয়। পূর্ণমাত্রা ট, পূর্ণমাত্রা ঠ,
পূর্ণমাত্রা ড, পূর্ণমাত্রা ঢ, অর্ধমাত্রা মূর্ধা ন। এরকম উচ্চারণ করবে না, মূর্ধান্য, মূর্ধা ন। বাংলায় দুটি ন আছে, একটি মূর্ধা ন, একটি দন্ত ন। মূর্ধায় স্পর্শ করে যে ন হয় মূর্ধা ন, দাঁতে স্পর্শ করে যে ন হয় দন্ত ন। তারপর দেখো ত, থ, ত পূর্ণমাত্রা, থ অর্ধমাত্রা, দ পূর্ণমাত্রা, ধ অর্ধমাত্রা, দন্ত ন পূর্ণমাত্রা, প অর্ধমাত্রা, ফ পূর্ণমাত্রা, ব পূর্ণমাত্রা। এই বটা মনে রেখে দেবে, ওষ্ঠ ব, কারণ এরপরে আমরা আরেকটি বয়ের পরিচয় পাবো, যে বয়ের নাম দন্ত ওষ্ঠ ব। সে ব যখন আসবো তখন তার উচ্চারণ প্রকৃতি আমরা দেখব। ভ পূর্ণমাত্রা, ম পূর্ণমাত্রা। ক থেকে ম পর্যন্ত উচ্চারণে আমাদের যেগুলো ত্রুটি দেখা যায় সেটা হচ্ছে বর্গীয় জ, ইং, ইয়, মূর্ধন্য, দন্ত ন। এই ব্যঞ্জনগুলোর যখন ধ্বনিতাত্ত্বিক উচ্চারণ করি আমরা, তখন আমরা উচ্চারণে কিছু ত্রুটি রেখে দিই। এইবার আমরা দেখব এই নিচে যে দাগগুলো আমরা দিয়েছি তীর চিহ্ন, এগুলো কেন। তোমরা সবাই মুখের সামনে উল্টো হাত রাখো। উল্টো হাত কেন বলছি না, এই হাতের সামনের দিকে মোটা চামড়া, সেন্স কম, পিছনের দিকে চামড়াটা সেন্স বেশি, তাই উল্টো হাত রেখে একবার ক বলো, খ বলো, ক খ, ক খ। দেখো কয়ের থেকে খতে হাওয়া বেশি বের হচ্ছে, তাই ক চ ট ত প অর্থাৎ প্রথম বর্গের প্রথম বর্ণগুলোতে হাওয়া কম বের হচ্ছে। এই হাওয়াকে ব্যাকরণের ভাষায় তোমরা বলবে শ্বাসবায়ু বা প্রাণ। প্রাণ না থাকলে যেমন হাওয়া বের হয় না, প্রাণ ত্যাগ করলো মানে শেষ হাওয়া ত্যাগ করলো, তা শ্বাসবায়ু বা প্রাণ বলা হয়। তো ক চ ট ত প এর ক্ষেত্রে প্রাণ বা শ্বাসবায়ু কম বের হয় বলে আমরা এটা ছোট তীর ব্যবহার করেছি নিচের দিকে। খ ছ ঠ থ ফ হাওয়া বেশি বের হয় বা শ্বাসবায়ু বেশি বের হয় বলে এই ধ্বনিগুলো সবই মহাপ্রাণ, আর এগুলো কম প্রাণ বের হয় বলে অল্প প্রাণ। তাহলে কম প্রাণ বের হলে অল্প প্রাণ, বেশি প্রাণ বা হাওয়া বের হলে মহাপ্রাণ। আবার দেখো গ ঘ, দেখো ঘতে হাওয়া বেশি বের হচ্ছে, গ ঘ। তাহলে এক্ষেত্রেও গ জ ড দ ব অল্প প্রাণ একই নিয়মে, ঘ ঝ ঢ ধ ভ মহাপ্রাণ একই নিয়মে। তাহলে নিচের তীরটা আমরা হাওয়া কম বেরোচ্ছে কোনটা, হাওয়া বেশি বের হচ্ছে কোনটা উচ্চারণের সময়, এর উপর নির্ভর করছে কি, এর উপর নির্ভর করছে আমার ধ্বনির প্রাণবায়ু, অর্থাৎ কোন ধ্বনিটি অল্প প্রাণ, কোন ধ্বনিটি মহাপ্রাণ, এটি ঠিক করে দেবে আমার কে না, কার উচ্চারণে হাওয়া কম বের হয়, কার উচ্চারণে হাওয়া বেশি বের হয়। এবার আমরা বুঝবো শেষেরটা, অর্থাৎ 5 নম্বর, প্রতি বর্গের 5 নম্বর সারিটি, যেটি আমরা সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি, সেক্ষেত্রে দুটো তীর নিচের দিকে নামছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত একটা তীর, অর্থাৎ ক খ গ ঘ শুধু একটা রাস্তা দিয়ে হাওয়া বের হচ্ছিল, মুখ। এখন আমাদের দুটো রাস্তা দিয়ে হাওয়া বের হচ্ছে। কি করে বুঝবো? নাকটা ধরে নি, একটা রাস্তাকে পুরো ব্লক করে দিচ্ছি, ক খ গ ঘ, কোনো অসুবিধা নাই। ট ঠ ড ঢ, কোনো অসুবিধা নাই। প ফ ব ভ, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই এই সবুজটা বলতে যাব তখনই দুটো রাস্তা আমার পরিষ্কার লাগবে, আর না হলে আমার এই ধ্বনিগুলো উচ্চারণ করা যাবে না। ইং ইয় ন ন ম, নাক বন্ধ করে হবে না। এবার নাক খুলে বলছি, ইং ইয় ন ন ম, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই দুটো তীর মানে বোঝাচ্ছে নাক এবং মুখ দুটো রাস্তা দিয়ে হাওয়া বের হয়। যেহেতু এই ধ্বনিগুলো অর্থাৎ সবুজ চিহ্নিত এই শেষ বর্গের পুরো শেষে থাকা ধ্বনিগুলি যেহেতু নাকেরও সাহায্য নিচ্ছে, এই বাকি 24টা ধ্বনি, বাকি 20টা ধ্বনি একটাও নাকের সাহায্য নিচ্ছে না, তাই এরা সবাই অনাসিক্য ধ্বনি, আর এই 5 জনই নাসিক্য ধ্বনি। অর্থাৎ এরা অনাসিক্য স্পর্শ, এরা নাসিক্য স্পর্শ। তাহলে স্পর্শ ধ্বনিও কিন্তু দুই প্রকার। কোন রাস্তা দিয়ে হাওয়া বের হচ্ছে, অর্থাৎ কোন রাস্তা দিয়ে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে, তার ভিত্তিতে
আমাদের স্পর্শধ্বনি কিন্তু দুই প্রকার হয়ে যাচ্ছে, একটি নাসিক্য ইং ইয় ন ন ম, আর একটি অনাসিক্য অর্থাৎ বাকি এই 20টি ব্যঞ্জন। নিচের দিকটা আমাদের বোঝা হয়ে গেল, এবার উপর দিকটা একটু বোঝার চেষ্টা করি। অল্প ঢেউ বেশি ঢেউ, অঘোষ অনাদ। আসলে দেখবে একটা লাঠিকে যদি আস্তে আস্তে নড়াও তাহলে দেখবে কোনো আওয়াজ হয় না, কিন্তু লাঠিটিকে যদি জোরে জোরে এরকম নড়াও দেখবে বো বো একটা আওয়াজ হচ্ছে। তোমরা অনেকেই বিজ্ঞানে, শব্দ বিজ্ঞানে পড়েছো যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের মধ্যে যদি কাঁপে কোনো একটা পদার্থ তাহলে তার একটা কম্পন শোনা যায়, যেমন মশার আওয়াজ, মশার ডানার আওয়াজ এই জন্য শোনা যায়, বা পাখির ডানার আওয়াজ শোনা যায় না। এইসব বিজ্ঞানেরই কথা। তো আমাদের বাংলার ক্ষেত্রেও তাই, যে আমাদের এই যে ভোকাল কর্ড বা স্বরতন্ত্রী থাকে, যেটা তোমাদের বাকযন্ত্রের ক্লাসে আমরা আলোচনা করেছি, এই ভোকাল কর্ড সবসময় কাঁপছে। তুমি গলায় হাত দিয়ে কথা বলো, আমি কথা বলছি, দেখো গলা কাঁপছে। আস্তে বলো, আমি কথা বলছি, সেক্ষেত্রেও গলাটা কাঁপছে। অর্থাৎ এই ভোকাল কর্ডটা কাঁপছে। এই ভোকাল কর্ড যখন গম্ভীরতার সঙ্গে অর্থাৎ বেশি কাঁপে, তখন এখানে একটা ভোকাল কর্ড বেশি কম্পনের ফলে, যেমন লাঠিটাকে বেশি নড়ালে যেমন আওয়াজ হতো, ভোকাল কর্ড বেশি কাঁপার ফলে একটি বাড়তি শন বা আওয়াজ তৈরি হয়, প্রোডাক্ট হয় এই ভোকাল কর্ডে। সেই বাড়তি আওয়াজটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় ঘোষ বা নাদ। অর্থাৎ স্বরতন্ত্রীর কম্পনজাত আওয়াজকে ব্যাকরণে বলা হয় ঘোষ বা নাদ। এই অংশটুকু তোমরা একটু খাতায় লিখে নেবে। স্বরতন্ত্রীর কম্পনজাত অংশকে, স্বরতন্ত্রীর কম্পনজাত ধ্বনিকে ব্যাকরণের ভাষায় বলা হয় ঘোষ বা নাদ। এ ঘোষ কিন্তু ওই যে ঘোষ আমরা চিনি সেই টাইটেল ঘোষ, সেই ঘোষ পড়ার কোনো কথা নয়। অর্থাৎ স্বরতন্ত্রী কাঁপার ফলে একটি গাম্ভীর্যতা তৈরি হয়, সেই গাম্ভীর্যতা কোনো কোনো স্বনে বা কোনো কোনো ধ্বনিতে আমাদের মিশে থাকে। এখানে যেহেতু কম কাঁপে তাই ঘোষ মিশে থাকে না বা নাদ মিশে থাকে না, তাই এটা অনাদ বা অঘোষ। আর এখানে যেহেতু বেশি কাঁপে তাই স্বঘোষ বা স্বনাদ। তাহলে প্রথম দুটো অঘোষ, শেষ তিনটে ঘোষ। তাহলে অঘোষ অঘোষ ঘোষ ঘোষ ঘোষ, এভাবে মনে রাখবো। আর কি অল্প মহা নাসিক্য, প্রতি বর্গকে এইভাবে মনে রাখবো। এবার ঘোষ আর অঘোষ আর স্বঘোষ কি করে বুঝবো? এটা তোমরা তোমাদের দেখবে মোবাইলে যখন তোমরা রেকর্ডিং করো তখন দেখবে একটা ওয়েভ যাচ্ছে, সেই ওয়েভে তোমরা একবার ক খ উচ্চারণ করবে আর গ ঘ উচ্চারণ করবে। দেখবে গ ঘ যখন উচ্চারণ করবে এই জায়গায় যেমন চাপটাও বেশি পাচ্ছ গলার কাছে, ঠিক তেমনি দেখবে কম্পন দৈর্ঘ্যটাও বেশি হচ্ছে, অর্থাৎ ঢেউটা বেশি হচ্ছে, বেশি ঘন হচ্ছে, অর্থাৎ গাম্ভীর্যতা বেশি। এখানে গাম্ভীর্যতা বেশি, সেটা কি করে বুঝবে? একই আওয়াজে ক খ গ ঘ বলো, দেখো গ ঘের জায়গায় তোমার গলায় চাপ বেশি পড়ছে, ক খ গ ঘ। গ ঘতে গলার কাছে চাপ বেশি মনে হচ্ছে, বারবার উচ্চারণ করলে এটা বুঝতে পারবে। এরপর আমরা ডান দিকটা বুঝবো। এটা হচ্ছে ডান দিকটা হচ্ছে কোন কোন বাকযন্ত্রের কোন জায়গা থেকে এই বর্গের ধ্বনিগুলো উচ্চারিত হয়। প্রথম যে ক খ গ ঘ ইঙ, এটা জিভের মূল অর্থাৎ জিভের গোড়া, একদম জিভের গোড়াটা যেখানে। তোমরা কি করে বুঝবে এটা? অ ছাড়া ক বলার চেষ্টা করো। দেখো আমি বলছি, অ ছাড়া ক বলা যায় না, বলতে গিয়ে জিভের গোড়াটা দেখো তালুর পিছন দিকে ঠেকছে, জিভের গোড়াটা একদম তালুর পিছন দিকে। তাই এটাকে আমরা জিভের মূল বা জিহ্বা মূলীয় ব্যঞ্জন বলি। জিহ্বা মূলীয় ব্যঞ্জন, জিভের মূল থেকে বা গোড়া থেকে আসছে বলে জিহ্বা মূলীয় ব্যঞ্জন বলা হয়। তাহলে তারপরে দেখো চ ছ, ধরে নাও আমাদের এই ওপর হাতটা তালু আর নিচের হাতটা জিভ, এরকম যদি হয় তাহলে দেখো চ ছ যখন বলছি তখন জিভটা এরকম ঠেকছে, চ ছ জ ঝ। আর যখন ট ঠ বলছি জিভটা এরকম বেঁকে যাচ্ছে, দেখো জিভটা চ ট চ ট চ ট। চ বলার সময় জিভ যেখানে ঠেকছে সেটা তালু, ট বলার সময় জিভ উল্টে যেখানে ঠেকছে সেটা মূর্ধা। একবার উচ্চারণ করে তুমি বোঝার চেষ্টা করো যে চ ট চ ট এটা কিভাবে ঠেকছে জিভটা। তাহলে চ ছ জ ঝ ইয় যখন বলছে তখন তালুতে ঠেকছে। প্রশ্ন হচ্ছে ইঙ ইয় ন ন ম, এদের ক্ষেত্রে তুমি ভালো বুঝতে পারছো না কেন? কারণ এদের ক্ষেত্রে আরেকটি প্রভাবিত জায়গা হচ্ছে নাক দিয়ে হাওয়া বের হয়ে আসছে, যার ফলে অনেকটা প্রভাবিত হয়ে যাচ্ছে বলে এই চারটের মতো এতটা প্রম্পট বা পরিষ্কার নয়। তাই এই চারটেকে দিয়ে বোঝার চেষ্টা করো উচ্চারণ স্থান অনুযায়ী।
চ ছ জ ঝ বললে জীব তোমার তালুতে গিয়ে এরকম করে ঠেকছে, চ ছ জ ঝ। ট ঠ বললে জীব আরেকটু ভিতর দিয়ে গিয়ে মূর্ধায় উল্টে ঠেকছে, এরকম উল্টে যাচ্ছে। তাই চ ছ জ কে তালব্য বর্ণ বলা হয়, তালব্য ব্যঞ্জন। চ ছ জ ঝ ইয়। আর ট ঠ ড ঢ যেহেতু মূর্ধাতে ঠেকে, তাই ট ঠ ড ঢ মূর্ধান্য, এগুলো হচ্ছে মূর্ধান্য বর্ণ বা মূর্ধান্যী বর্ণ। ত থ দ ধ দন্ত ন, দেখো তোমার ওপরের দাঁতে এসে ঠেকছে, জিভটা ওপরের দাঁতে, ত থ দ ধ। পাড়ার যদি ধরো বয়স্ক ঠাকুমা বা দাদু ওপরের পাটির দাঁত নাই, তাকে একটু মজা করে জিজ্ঞেস করে দেখতে পারো যে ঠাকুমা একবার ত থ দ ধ বলো তো, দেখবে ঠাকুমা ত থ দ ধ ঠিক বলতে পারছে না, মানে ফোনটা এরকম আসবে ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ। মানে দাঁতে না ঠেকলে বাচ্চারা যেমন ত থ দ ধ বলতে পারে না, কেন? তখন তাদের দাঁত হয় না। তাহলে ধ্বনি বলার জন্য যে যন্ত্রগুলো, সব যন্ত্রগুলো রেডি না হওয়া পর্যন্ত ধ্বনি প্রোডাক্ট করা বা ধ্বনি উৎপাদন করা সম্ভব নয়। তাহলে ত থ দ ধ দন্তন ভীষণভাবেই ওপর পাটিতে যে দাঁতগুলো আছে সেই দাঁতের ওপর ভীষণভাবেই নির্ভরশীল, তাই এদেরকে দন্ত বর্ণ বলা হয়। প ফ ব ভ ম, ঠোঁট দুটো যদি কখনো ঝগড়া করে, ধরো হা করে প ফ ব ভ, অ হ হ হ হচ্ছে না, তাহলে প ফ ব ভ বলতে গেলে তোমাকে ঠোঁট দুটোকে ঠেকতেই হবে। প ফ ব ভ ম, তাহলে হা করে প ফ ব ভ বলা যায় না। অর্থাৎ এই প ফ ব ভ ম কে বলা হয় ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে ক খ গ ঘ জিহ্বামূলীয় ব্যঞ্জন, লিখে নিতে পারো এগুলো। চ ছ জ ঝ ইয় তালব্য ব্যঞ্জন। ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধান্যী ব্যঞ্জন। ত থ দ ধ দন্তন দন্তন দন্ত ব্যঞ্জন। প ফ ব ভ ম ওষ্ঠ ব্যঞ্জন। এই আমাদের ব্যঞ্জনের প্রাথমিক পরিচয়। এই সমস্ত ব্যঞ্জনগুলো জানলে আমাদের একটা সুবিধা আছে, যেমন মূর্ধাপাড়ার ব্যঞ্জন সবসময় মূর্ধাপাড়ার সঙ্গে থাকতে ভালোবাসে, দন্তপাড়ার ব্যঞ্জন দন্তপাড়ার সঙ্গে থাকতে ভালোবাসে, তালুপাড়ার ব্যঞ্জন তালুপাড়ার সঙ্গে থাকতে ভালোবাসে। এগুলো যদি আমি জানি, আমার বানান সংশোধনের একটা ভালো ব্যাকরণ পাশাপাশি শিখে নেওয়া হয়। যেমন ধরো তিনটে স আছে, তালব্য স, মূর্ধা স, দন্ত স। তাহলে আমার তালব্য স, এই তালুর যে সটা, এই সটা সবসময় তালুপাড়ার সঙ্গে থাকতে ইচ্ছা করবে, অর্থাৎ চ ছ জ ঝ। তাহলে চ এর পাশে যদি কখনো স এর প্রয়োজন হয়, চ যেহেতু তালুপাড়ায় বাড়ি, চ এর বাড়ি যেহেতু তালুপাড়ায়, তাই চ চাইবে আমি তালুপাড়ার সটাকে নেবো, আমি মূর্ধা স আর দন্ত সকে নেবো না। তাই চশমা বানানে চ তালব্য স ময়াকার, শচীন বানান তালব্য স চয়ে দীর্ঘই দন্তানো। যদিও এখন আনন্দবাজার পত্রিকা তোমার দন্ত স ব্যবহার করছে, কিন্তু শচীন বানানের যদি ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ, ব্যাকরণগত বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে সেটা তালব্য স হচ্ছে। আজকে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণে অনেক বানান চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বানানের রুটের কাছে যদি আমরা পৌঁছাতে যাই, বানানের শিকড়ের কাছে যদি আমরা পৌঁছাতে চাই, ব্যাকরণের শিকড়ের কাছে, তাহলে কিন্তু আমরা দেখব যে এই কোন ব্যঞ্জন কোথায় থাকছে, এটা আমাদের জানাটা খুব জরুরি। এটা যত জানবো তত আমাদের বানানের সমস্যাটা কেটে যাবে। কারণ বাংলা ব্যঞ্জন একই ধরনের ব্যঞ্জন, ফোন একই, কিন্তু তার উচ্চারণ টেকনিক বা উচ্চারণ রীতি বা উচ্চারণ স্থান আলাদা। যেমন দন্তন মূর্ধান, যেমন স স স, যেমন বর্গীয় জ অন্ত জ, যেমন বয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র। এরকম একই রকম ব্যঞ্জন, যেমন দন্ত ওষ্ঠব আর ওষ্ঠব, এরকম একই ধরনের ব্যঞ্জন যেহেতু আলাদা রীতিতে আমাদের মুখ থেকে বেরিয়ে আসছে, আমাদের বাকযন্ত্র থেকে বেরিয়ে আসছে, তাই বাংলা ব্যঞ্জনের পরিষ্কার পরিচয় যদি আমাদের জানা থাকে, অর্থাৎ সকলের ঠিকানা, কে কোথা থেকে উৎপাদন হয়, এই ঠিকানাটা যদি আমরা জানি, তাহলে অনেক ক্ষেত্রে বানান সংশোধন আমাদের হয়ে যায়। যাই হোক, তোমরা এই ক্লাসটা ভালো করে একবার খাতায় যেটা লিখেছো সেটাকে একবার প্র্যাকটিস করো। মাঝে মাঝে তোমরা নিজেকে ধরবে যে ক্লাসগুলো যেটা দেখলাম সেটা একবার নিজেকে ধরে দেখি। হঠাৎ করে খাতায় লিখে নিলে, ক্লাসটা করার পরে খাতায় একটু লিখে নিলে, চ ঠ বিভিন্ন ভাবে ব্যঞ্জনগুলোকে লিখে নিলে, দিয়ে একদিন পর সেগুলোকে পরিচয় দেওয়ার চেষ্টা করবে, যে তার বাঁ দিকের পরিচয় কি, ডান দিকের পরিচয় কি, ওপরের পরিচয় কি, নিচের পরিচয় কি। এই যেমন ড, ড এর এদিকের পরিচয় হচ্ছে ট বর্গ, ড এর এদিকের পরিচয় হচ্ছে মূর্ধন্য বর্ণ, ড এর নিচের দিকের পরিচয় অল্প প্রাণ, ড এর ওপরের দিকের পরিচয় সঘোষ বা সনাদ। তাহলে আমাদের যখনই যে কোনো একটা ব্যঞ্জনকে ভাববো, যেন আমার সেই ব্যঞ্জনের এই ছবিটা যেন আমার মাথার মধ্যে থাকে। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো,
আর পরবর্তী ক্লাসে আমি চন্দ্রবিন্দু পর্যন্ত বাংলা ব্যঞ্জনের পরিচিতি দেওয়ার চেষ্টা করব।